যারা সংস্কার চাচ্ছে না তারাই ভোট পেছাতে চাচ্ছে যশোরে বললেন নাহিদ। এনসিপিকে পরিকল্পিতভাবে নির্বাচন থেকে সরিয়ে দেওয়ার ষড়যন্ত্র হচ্ছে অভিযোগ হাসনাতের। সংস্কারের নামে জনগণকে বিভ্রান্ত না করে নির্বাচন দাবি রিজভির। দোষরদের বিচারে দ্রুতই কার্যকর ব্যবস্থা নেওয়ার আহ্বান জানান। ফেনী সদর ও ছাগলনাইয়ার বেশ কিছু এলাকা নতুন করে প্লাবিত। পরশুরাম ফুলগাজীতে পানি নামলেও কমেনি ভোগান্তি। নোয়াখালীর ৪২,০০০ পরিবার এখনো পানিবন্দী। আমন্ত্রণ যমুনা নিউজে, আপনাদের সঙ্গে আছি আমি ছোয়া খন্দকার। এতক্ষণ শিরোনাম দেখছিলেন। যারা সংস্কার চাচ্ছে না তারাই নির্বাচনকে পিছিয়ে দিতে চায়। যশোরে এনসিপির পথসভায় এই মন্তব্য করেছেন দলটির আহ্বায়ক নাহিদ ইসলাম। জুমার নামাজ আদায় শেষে যশোর বের হয় পদযাত্রা, পরে ঈদগাহ মোড়ের সমাবেশে অংশ নেন দলের আহ্বায়ক নাহিদ ইসলাম সহ কেন্দ্রীয় নেতৃবৃন্দ। এ সময় নাহিদ ইসলাম বলেন, যখন যে সরকার ক্ষমতায় এসেছে তারাই দলীয়করণ করেছে, তবে এনসিপি সেটা হতে দেবে না। এবার মাদক ও দুর্নীতির বিরুদ্ধে দাঁড়াবে গণঅভ্যুত্থানের ছাত্র জনতা, এমন মন্তব্য করেন তিনি। এর আগে যশোরে জুলাই অভ্যুত্থানে আহত ও নিহতদের পরিবারের সাথে মতবিনিময় সভায় অংশ নেয় এনসিপির শীর্ষ নেতারা। সেখানে হাসনাত অভিযোগ করেন, পরিকল্পিতভাবে এনসিপিকে নির্বাচন থেকে সরিয়ে ফেলা ষড়যন্ত্র হচ্ছে। যশোরের সমাবেশ শেষে পদযাত্রার গাড়িবহর রওনা হবে খুলনা অভিমুখে। তাকে প্লেয়ার হয়ে খেলতে হবে, কোন কোচ এর মধ্য দিয়ে একটা অনেকগুলো কাজের মধ্যে একটা নির্বাচন দেওয়া। সে যদি শুধুমাত্র নির্বাচনের দিকে তাকায় তাহলে ডক্টর মোহাম্মদ ইউনূসের যত আছে আপনার এই যে অর্জন আছে, এই অর্জনগুলো মলিন হয়ে যাবে। উনি আবার ইতিহাসের কাঠগড়ায় ওনাকে দাঁড়াইতে হবে। বিচার, সংস্কার, জুলাই ঘোষণাপত্র এবং নির্বাচনের একটা প্যাকেজ একসাথে দিতে হবে। সংস্কারের নামে জনগণকে বিভ্রান্ত না করে দ্রুতই নির্বাচনের দাবি জানিয়েছেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী। সকালে নয়াপল্টনে এক দোয়া মাহফিলে কথা জানান তিনি। বলেন, এখনো ফ্যাসিবাদের দোসররা রাষ্ট্রের গুরুত্বপূর্ণ দায়িত্বে রয়েছেন, যারা সুযোগ পেলেই আবারও ফুঁসে উঠবে। এসব দোসরদের বিচারে অন্তর্বর্তী সরকারকে দ্রুতই কার্যকর ব্যবস্থা নেওয়ার আহ্বান জানান রিজভী আহমেদ। রিজভী আরও বলেন, বিএনপি সংস্কার বিরোধী নয়, বিএনপি চায় সুষ্ঠু নির্বাচনের মাধ্যমে ক্ষমতার পরিবর্তন। বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক, সাংবাদিকরা তারাও এটা নিউজ করেছেন। গণতন্ত্রের স্বার্থে, রাষ্ট্রের স্বার্থে, জনগণের স্বার্থে তখনই সংস্কার করে সেই আইন প্রণয়ন হবে। এটাই তো গণতান্ত্রিক সংবিধানের নিয়ম। কেন এই জিনিসটা আপনারা জনগণকে বিভ্রান্ত করার চেষ্টা করছেন? এটা না করে আমরা যেটি বলেছি, জনগণের ক্ষমতা জনগণকে ফেরত দেন, এটাই সবচেয়ে বড় কাজ। সংস্কার, পিআর সহ নানাভাবে নির্বাচন ঠেকানোর ষড়যন্ত্র চলছে। ভোট ছাড়া গণতন্ত্র প্রতিষ্ঠা সম্ভব নয়, এ কথা বলেছেন বিএনপির ভাইস চেয়ারম্যান শামসুজ্জামান দুদু। দুপুরে জাতীয় প্রেস ক্লাবের জাতীয়তাবাদী নবীন দল আয়োজিত প্রতিবাদ সভায় এ কথা বলেন তিনি। ২০১১ সালের সংসদ ভবনের সামনে তৎকালীন বিরোধী দলীয় চিফ হুইপ জয়নুল আবদিন ফারুক সহ বিএনপির জনপ্রতিনিধিদের উপর হামলায় জড়িত পুলিশ কর্মকর্তা হারুন ও বিপ্লবের বিচারের দাবিতে প্রতিবাদ এই সভার আয়োজন। দুদু বলেন, আগামী নির্বাচন ও বিজয়ের মধ্য দিয়ে এসব হামলার জবাব দেয়া হবে। সভায় বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা মোয়াজ্জেম হোসেন আলাল বলেন, বিরোধী দলীয় চিফ হুইপকে আঘাত করার মাধ্যমে বস্তুত সংসদের উপরেই হামলা করা হয়। এই ঘটনায় তখনকার স্বরাষ্ট্রমন্ত্রী মহিউদ্দিন খান আলমগীরকে গ্রেফতারের দাবি জানান আলাল। সংস্কারের নামে, বিচারের নামে আরো কি বিষয় সামনে এনে নির্বাচনটা কিভাবে ঠেকানো যায়? আব্দুল্লাহ আল মামুন তিনি একজন আসামি ছিলেন। তিনি গতকালকে আদালতে স্বীকার করেছেন যে গণহত্যা চালানোর জন্য তিনিও দায়ী এবং তিনি নির্দেশ পেয়েছিলেন শেখ হাসিনার কাছ থেকে।
1994 সালের বিদ্রোহে চাকরি হারানো আনসার সদস্যরা চাকরি পুনর্বহালের দাবিতে আমরণ অনশন করছেন। রাজধানীর খিলগাঁও আনসার সদর দপ্তরের সামনে 13 দিন ধরে আমরণ অনশন করছেন তারা। আন্দোলনকারীরা জানান 2018 সালে সুপ্রিম কোর্টের রায়ের পরও তাদের পুনরায় নিয়োগ দেয়া হয়নি। বছরের পর বছর অনিশ্চয়তা ও মানবতার জীবনযাপন করছেন তারা। চাকরিচ্যুত আনসার সদস্যরা বলেন, কর্তৃপক্ষের উদাসীনতায় অবশেষে রাস্তায় বসতে হয়েছে তাদের। টানা আমরণ অনশনে থাকায় বেশ কয়েকজন অসুস্থ হয়ে পড়েছেন। আন্দোলনকারীরা জানান, সড়কের পাশে দিনের পর দিন কর্মসূচি চলমান থাকলেও তাদের খোঁজ নেয়নি কর্তৃপক্ষ। প্রধান উপদেষ্টার দৃষ্টি আকর্ষণ করে তারা বলেন, সর্বোচ্চ আদালতের রায় বাস্তবায়ন করে সকল সুবিধা সহ যাদের বয়স আছে তাদের চাকরি ফেরত দেওয়ার আহ্বান জানান। দাবি না মানা পর্যন্ত আন্দোলন চালিয়ে যাওয়ার ঘোষণা দেন সাবেক আনসার সদস্যরা। বেতনের জন্য আমরা দাবি করছি, সেটা আবার তারা মানি নিছে, তাহলে আমার কি অপরাধ ওই জায়গায় নেবে না? আমাদের যোগদান না করাতে আজকে আমরা না পেরে দেওয়ালে পিঠ টেকে গেছে, তাই আমরা এখানে আমরণ অনশনে আছি। আজ পর্যন্ত আমাদের চাকরিতে যোগদান করায় নাই। আমরা বাঁচার তাগিদে, সর্বোচ্চ কোর্টের আইনের তাগিদে আমরা আমরণ অনশন ডাক দিছি যে বাংলাদেশের সর্বোচ্চ আদালত রায় দিচ্ছে, হয় আমাদের চাকরি দিতে হবে পুনর্বহাল, নাইলে আমরা এখানে আমরা আর ফিরে যাব না। ফেনীর পরশুরাম ও ফুলগাজীতে বানের জল কিছুটা কমলেও নতুনভাবে প্লাবিত হয়েছে সদর ও ছাগলনাইয়ার নিম্নাঞ্চলের বেশ কিছু এলাকা। দুর্গত এলাকায় চরম ভোগান্তিতে দিন কাটছে বাসিন্দাদের। মুহুরী, কহুয়া ও সিলোনিয়া নদীর বেড়িবাঁধের 21টি স্থান ভেঙে এ পর্যন্ত 4 উপজেলার অন্তত 109টি গ্রাম প্লাবিত হয়েছে। বাড়িঘরে পানি ওঠায় আশ্রয় কেন্দ্রের অবস্থান নিয়েছেন অনেকে। খোলা হয়েছে 161টি আশ্রয় কেন্দ্র। শুকনো খাবার সহ বিভিন্ন সামগ্রী বিতরণ করছে স্থানীয় প্রশাসন। পানি ওঠায় এখনও বন্ধ ফেনী পরশুরাম সড়কে যান চলাচল। ফুলগাজী ও পরশুরামের অনেক এলাকা গত 2 দিন ধরে বিদ্যুৎ বিচ্ছিন্ন। পানি উন্নয়ন বোর্ড জানিয়েছে, বৃষ্টি ও উজানের ঢল কমে আসায় মুহুরী, কহুয়া ও সিলোনিয়া নদীর পানি গতকাল সন্ধ্যা থেকে বিপদসীমার নিচ দিয়ে প্রবাহিত হচ্ছে। আমাদের ঘরে পানি, ঘরে ঢুকে নাই, অত 4 আঙ্গুল বাকি ছিল আর কি। এর ভিতরে কাপড় চোপড় ইত্যাদি এগুলা সামালি গেছি, তারপরে চলে গেছি, ইচ্ছা গেছি আর কি। যে যে পানিগুলো আসতেছে, এটা যদি সরকারের একটু দেখা করে তাইলে আমরা জনগণের বাঁচবো, নইলে বাঁচার রাস্তা নাই। ফেনীর পরশুরামে আছেন আমার সহকর্মী সাইফুদ্দিন রবিন। তিনি বন্যা পরিস্থিতির খবরাখবর আমাদের জানাবেন। রবিন, নিশ্চয়ই আমাকে শুনতে পাচ্ছেন। প্লাবিত এলাকার সার্বিক পরিস্থিতি আপনি কেমন দেখলেন এবং প্রত্যন্ত এলাকায় ত্রাণ সহায়তা পৌঁছেছে কিনা একটু জানাবেন আমাদের। ছোঁয়া, আসলে প্রত্যন্ত এলাকায় ত্রাণ পৌঁছানোটা বেশ দুষ্কর হয়ে পড়েছে। বিগত বছরের অভিজ্ঞতা এবং এবছরের একই রকম অভিজ্ঞতার মুখোমুখি এই অঞ্চলের মানুষ। কেননা ত্রাণ পৌঁছানোর জন্য যেই যোগাযোগ ব্যবস্থা দরকার সেটি একেবারেই ভঙ্গুর, এবং কোনো ধরনের নৌকা, স্পিডবোট কোনো কিছুরই এখানে যোগান হচ্ছিল না, যার ফলে যেই সব দুর্গত অঞ্চলে মানুষ আসলে ভোগান্তিতে পড়েছেন, প্লাবনের শিকার হয়েছেন, তাদের কাছে পর্যাপ্ত পরিমাণে ত্রাণ পৌঁছানো সম্ভব হয়নি। কিন্তু তারা আশ্রয় কেন্দ্রে গিয়েছেন। আশ্রয় কেন্দ্রে থেকে এখন কেউ কেউ ঘরে ফিরছেন, সেটি তাও কেবলমাত্র পরশুরাম এলাকায়। যদিও আমি এখন যেখানটায় আছি সেটি পরশুরামের মধ্যে, এবং সেখানে দেখতেই পাচ্ছেন যে কী পরিমাণ পানি আসলে বিস্তৃত এলাকা জুড়ে, এবং এই বিপুল জলরাশি আসলে সাধারণ মানুষের ঘরে থাকার উপায়টুকু কেড়ে নিয়েছে, যার ফলে তারা আশ্রয় কেন্দ্রে গিয়েছেন। এবং আশ্রয় কেন্দ্র থেকে কেউ কেউ ঘরে ফিরছেন, কিন্তু সেই ঘরও আসলে বসবাসের অনুপযোগী। থকথকে কাদা, কোথাও কোথাও এখনও পানি কিছুটা নামলেও বসবাসের মতো কোনো পরিবেশ পরিস্থিতি নেই, শুকনো জায়গা নেই, এবং রান্নাবান্না করার তো উপায় নেই যেহেতু পানি। সেক্ষেত্রে শুকনো খাবার, সেটিরও এক ধরনের সংকট, সেটা তো আছেই। কিন্তু এই পরশুরাম ফুলগাজী সড়কটি, সেটিও এখন পর্যন্ত যোগাযোগের উপযোগী হয়ে ওঠেনি। আমরা যাওয়ার চেষ্টা করেছিলাম ফুলগাজী হয়ে, পরশুরাম থেকে ফুলগাজীর দিকে, কিন্তু সেই উপায় নেই, কেননা আমাদের যানবাহন আসলে সেদিকটায় যেতে পারছে না। এবং অন্যদিকে ছাগলনাইয়া হয়ে পরশুরামের সঙ্গে যোগাযোগ করতে হচ্ছে, এবং পরশুরাম ফুলগাজীর এই পানি নেমে যাওয়া পানি মূলত ছাগলনাইয়া, ফুলগাজী এবং ফুলগাজী সোনাগাজী হয়ে মূলত ভাটির দিকে নামছে। আসার খবর, সুখবর এটুকুই যে গতকাল রাত থেকে এখন পর্যন্ত বৃষ্টি হয়নি, যার ফলে বন্যার যে তীব্রতা ছিল, প্লাবনের যে তীব্রতা ছিল, সেটি খানিকটা কমে এসেছে। এবং শঙ্কা যেটি ফেনীবাসীর ছিল গতবারের মতো এবারও ভয়াবহ রূপ দেখার, সেখান থেকে খানিকটা স্বস্তি মিলেছে। যদিও আবহাওয়া অফিস বলছে কাল আবারও বৃষ্টি হতে পারে।
ধন্যবাদ রবিন আমাদের ফেনীর বন্যা পরিস্থিতির খবরাখবর জানানোর জন্য। চট্টগ্রামে কোরিয়ান ইপিজেডের একটি কারখানায় আগুন লেগেছে। নিয়ন্ত্রণে কাজ করছে ফায়ার সার্ভিসের 8টি ইউনিট। এ বিষয়ে আরও জানবো এবং আপনাদেরও জানাতে চাই। শহীদুল হক সুমনের কাছ থেকে খবরাখবর জানবো। সুমন, কিভাবে আগুন লাগলো আসলে এবং ফায়ার সার্ভিস কি বলছে একটু জানতে চাই আপনার মাধ্যমে সেখানকার সার্বিক খবরাখবর। ছোঁয়া কিভাবে আগুন লেগেছে সেই বিষয়টি এখনো পর্যন্ত ফায়ার সার্ভিস কিংবা অন্যান্য যে কর্তৃপক্ষ তারা আমাদেরকে নিশ্চিত করেনি। যেহেতু এটি একটি বেসরকারি ইপিজেড, সেক্ষেত্রে কিন্তু এখানে নিরাপত্তার দায়িত্বে আমরা দেখছি এই মুহূর্তে সেনাবাহিনী এবং নৌবাহিনীর সদস্যরা রয়েছে ভিতরে। গণমাধ্যম কর্মী সহ কাউকে আসলে ভেতরে প্রবেশ করতে দিচ্ছে না। শুধুমাত্র যারা অগ্নি নির্বাপন করবেন অর্থাৎ ফায়ার সার্ভিসের সদস্যরা ভিতরে প্রবেশ করেছেন এবং তারা কাজ করছেন। আমরা যতটুকু জানি নৌবাহিনীর অন্তত 5টি গাড়ি ইউনিট আগুন নিভানোর কাজ করছেন এবং সেই সাথে ফায়ার সার্ভিসের আসলে একাধিক ইউনিট এই ভিতরে কাজ করছেন। যদিও বা যেহেতু গণমাধ্যম কর্মী সহ সাধারণ মানুষদের আসলে ভেতরে প্রবেশ করতে দিচ্ছে না, সেক্ষেত্রে কিন্তু আমরা আসলে ভিতরের কি পরিস্থিতি সেটি আসলে আমরা জানতে পারছি না। মূলত জায়ান্ট নামে একটি অ্যাক্সেসরিজ প্রতিষ্ঠানে আসলে মূলত এই অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে 3টারও কিছু আগে, অর্থাৎ 2:30টার কিছুটা পরে এই অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। পরবর্তীতে কিন্তু ফায়ার সার্ভিসের একাধিক ইউনিট, আমরা যতটুকু জানি নৌবাহিনীর 5টি ইউনিট এবং আরো ফায়ার সার্ভিসের আরো একাধিক ইউনিট কিন্তু ভিতরে কাজ করছে। দেখছেন উৎসুক জনতা, তারা কিন্তু যে কর্ণফুলী ইপিজেড রয়েছে তার গেটের সামনেই এসে অবস্থান করছে এবং তারাও বলছেন যে গণমাধ্যম কর্মীদেরকে ভিতরে প্রবেশ করানোর কিংবা তারা গিয়ে ভিতরে কাজ করার কথা বলছেন। যদিও বা এখানে আইন শৃঙ্খলা বাহিনীর দায়িত্বের আসলে রয়েছেন সেনাবাহিনী এবং নৌবাহিনীর সদস্যরা, তারা এখানে সাধারণ মানুষ যারা রয়েছেন তাদেরকে আসলে নিবৃত্ত করার চেষ্টা করছেন। আমরা কথা বলার চেষ্টা করবো একজন, আপনারা কি জানেন কিনা কখন আগুন লেগেছে, কিভাবে আগুন লেগেছে? জি, আমরা একটু আগে আমাদের রেড কিচেনের গ্রুপে বলছে মুভ করার জন্য, তো আমরা খবর পাই মুভ করছে, আমাদেরকে তখন ঢুকতে দিচ্ছে। আমাদের একজন ভলেন্টিয়ার ঢুকছে, আমাদের আরো ভলেন্টিয়ার মুভ করতেছে। আমরা ফায়ার সার্ভিসের সাথে হেল্প করবো, আগুন নিভাবো। আমরা একটু আগেই জানতে পারছি আর কি। আপনাদের কেমন সদস্য এসেছে, আপনারা কি কাজটা করবেন মূলত ভিতরে? আমরা হচ্ছে যে সব সময় যে কোনো দুর্যোগে ফায়ার সার্ভিসের সাথে সহযোগিতা করে আগুন দিবানোর ক্ষেত্রে আর কি। তখন আমাদেরকে যদি ঢুকতে না দেয় কিছু তো করার নেই। একটু সাধারণ মানুষের সাথে একটু কথা বলার চেষ্টা করব। আগুনটা আসলে কখন লেগেছে বা ভিতরে কি অবস্থা আপনারা জানেন? আমি 3টার সময় দেখছি আগুন লাগছে। আমি 3টার পরে আসে দেখি এখন গেটে ঢুকা দিচ্ছে না, আমরা বলতে পারি না ওটা আগুন নিমন্ত্রণ হয়ে গেছে এবং নিভে গেছে হালকা হালকা। জানো আমি ভিতরে ঢুকছিলাম ভাই, তাই জন্য আমি দেখছি। ভিতরে কি অবস্থা যেহেতু তুমি ঢুকেছো? ভিতরে অনেক ধোঁয়া ছিল, ধোঁয়াগুলো এখন নিভে গেছে, আগুনও নিভে গেছে ভিতরে আগে ফায়ার সার্ভিস ঢুকে নাই। প্রথমে আমরা ঢুকছি, ঢুকার পরে ফায়ার সার্ভিসে 1 গাড়ি পানি নিছে, পানি হয় না ড্রেনের থেকে পানি মারছে ফয় দিয়ে। এখন আগুন অনেক নিমন্ত্রণ আসছে, নিভে গেছে অনেক। যে কারখানাতে আগুন লেগেছে সেখানে কি তৈরি হতো? ওইখানে ফোম তৈরি করতো, ফোম আর ডাস্টের থেকে আগুন লাগিয়েছে। ওইখানে এসির জাতীয় জিনিস আছিল, ওইখান থেকে আগুন লাগছে। কিসের থেকে আগুন লাগছে? এসির জাতীয় জিনিস আছিল আর ফোম আছিল। হ্যাঁ, এসিড। কি বিস্ফোরণ হয়েছে? অনেকগুলো আছে, ডাম বরাবর আছিল ওইগুলো। ওইখান থেকে অনেকগুলো ডাম সরাইছে, অনেকগুলো ডামের থেকে আগুন নিভাইছে। এখন কি আগুন নিভে গেছে? হ্যাঁ, অনেক নিভে গেছে আগুন। আর ভিতরে ঢুকছে কে? ভাই ভিতরে তো ঢুকছে, কি অবস্থা বলো? মনে সাইডে সবগুলো পুড়ে গেছে, ঠিক আছে। এখন মানে মধ্যখানে আগুন জ্বলতেছে, ঠিক আছে। মানে মধ্যখানে আগুন জ্বলতেছে, মানে বেশি নাই, মোটামুটি নিয়ন্ত্রণ আছে, ঠিক আছে। মোটামুটি নিয়ন্ত্রণ চেষ্টা করছে। জি জি, আমরা অনেক সাহায্য করছি। আমরা আসলে যে দেখছেন উৎসুক এসেছেন ভিতরে, কেউ কেউ ভিতরে গিয়েছিলেন, তাদেরকে আসলে যারা নৌবাহিনীর সদস্য, আইন শৃঙ্খলা বাহিনীর সদস্যরা, পুলিশ রয়েছেন, এখানকার যারা নিরাপত্তা রক্ষী রয়েছেন, তারা কিন্তু ভিতরে প্রবেশ করতে চান। যদিও বা এটি যেহেতু কর্ণফুলী ইপিজেডের একেবারেই ভিতরে, সেক্ষেত্রে কিন্তু এখান থেকে বাহির থেকে ভিতরের যে পরিস্থিতি সেটি আসলে বোঝানোর তেমন কোনো আসলে পরিবেশ নেই এবং এখান থেকে দেখানোর ব্যবস্থা আসলে নেই। আমরা চেষ্টা করছি প্রশাসনের সাথে কথা বলে ভিতরে প্রবেশ করার, তবে এখানকার সাধারণ মানুষ তারা কিন্তু চাচ্ছেন গণমাধ্যম কর্মীরা ভিতরে প্রবেশ করুক এবং সত্য যে ঘটনা বা ভিতরে কি ঘটছে সেটি আসলে যাতে গণমাধ্যমের মাধ্যমে তারা জানতে পারে। তবে যেহেতু এখনো পর্যন্ত সাধারণ মানুষজন কিংবা গণমাধ্যম কর্মীদের এখানে ভিতরে প্রবেশ করতে দিচ্ছে না, সেক্ষেত্রে কিন্তু আমরা একেবারেই নির্ভর করছি প্রশাসন কিংবা কর্তৃপক্ষ পরবর্তীতে আমাদের কাছে কি ধরনের ব্রিফ করে, ভিতরে ক্ষয়ক্ষতি কেমন কিংবা কোনো হতাহত হয়েছে সেই বিষয়গুলো কিন্তু আমরা নিশ্চয়ই প্রশাসনের মাধ্যমে আপনাদেরকে জানিয়ে দিতে পারবো। অবশ্যই সুমন, এবং আপনাকে ধন্যবাদ। দিন দিন কঠিন হয়ে উঠছে বাংলাদেশ মিয়ানমার সীমান্ত ব্যবস্থাপনা।
বিশেষ করে রাখাইনে আরাকান আর্মির উত্থানের পর জিরো লাইনে স্থল মাইন পেতে রাখার মতো ঘটনায় বাড়ছে উদ্বেগ। সাথে সীমান্তের ওপারের সংঘাত সংঘর্ষের প্রভাব তো আছেই। মিয়ানমারের আরাকান আর্মির রাষ্ট্র স্বীকৃত না হওয়ায় তাদের সাথে আনুষ্ঠানিক আলোচনাও করতে পারছে না বর্ডার গার্ড বাংলাদেশ বিজিবিও। সীমান্ত ঘুরে এসে মাহফুজ মিশুর রিপোর্ট, সাথে ছিলেন সহকর্মী এহসান আল কুতুবি, ছবি তুলেছেন মাহফুজ মিঠু। বান্দরবানের নাইখাংছড়ির তুমরু সীমান্ত ২৬ জুনের ঘটনা। জিরো লাইনের আশেপাশেই গরু চড়াচ্ছিলেন ইউনুস। হঠাৎ স্থল মাইন বিস্ফোরণ, সাথে সাথে উড়ে যায় তার একটি পা। এর দুদিন আগে ২৪ জুনও স্থল মাইন বিস্ফোরণে পা হারান আরেকজন। স্থানীয়দের দাবি, গত ৬ মাসে ৫০টির মতো মাইন বিস্ফোরণের ঘটনা ঘটেছে বাংলাদেশ মিয়ানমার সীমান্তে। আন্তর্জাতিক বিধি অনুযায়ী মাইন স্থাপন করলে অপরপক্ষকে আনুষ্ঠানিকভাবে জানানো বাধ্যতামূলক। নন স্টেট আরাকান আর্মি অবশ্য এর ধারই ধারে না। এসব ঘটনায় চরম আতঙ্কে স্থানীয় বাসিন্দারা। কারা তার পাশে মাইন বসায় রাখছে, শিয়াল কুকুর এমনি মানুষগুলো পরে যায়। মাইনতে ফুটে সব সময় ফুটে, লোক গেছে গেলে মান তোর ফুটে গেছে। প্রতিবেশী মিয়ানমারের সাথে বাংলাদেশের স্থলসীমা ২৭১ কিলোমিটার। দেশের দক্ষিণ পূর্ব অঞ্চলের বান্দরবান ও কক্সবাজার জেলার সাথে লাগোয়া মিয়ানমারের রাখাইন রাজ্য। দীর্ঘ সংঘাতের পর বছরখানেক ধরে রাখাইনের প্রায় পুরোটা নিয়ন্ত্রণ নিয়েছে বিদ্রোহী আরাকান আর্মি। ফলে বাংলাদেশ সীমান্তে নেই দেশটির রাষ্ট্রীয় সীমান্তরক্ষী বর্ডার গার্ড পুলিশ। আমার ঠিক পেছনেই বাংলাদেশ মিয়ানমার ফ্রেন্ডশিপ ব্রিজ। এরপরে যে লাল দরজাটি দেখা যাচ্ছে সেটি এখন আরাকান আর্মির চেকপোস্ট। আগে যেটি ছিল দেশটির যে রাষ্ট্রীয় সীমান্তরক্ষী বাহিনী বর্ডার গার্ড পুলিশের বিওপি। সীমান্তের ওপাশে রাখাইনে এখনো চলে সংঘাত, আক্রমণ পাল্টা আক্রমণ। দেশটির অভ্যন্তরে এসব যুদ্ধে ভুগতে হচ্ছে এপারের বাংলাদেশের মানুষকেও। অনেক সময় গুলিও এসে পড়ে বাংলাদেশিদের বাড়িঘরে। আমার নিজের বাড়িতেও বুলেট এসে পড়ছে, বাড়ির টিন ছিদ্র হয়ে গেছে। তখন রাত 12টা বা 12:30টার দিকে বুম ফুটে, এখানে মানে গুলির আওয়াজ শোনা যায়। ভয় লাগে, আতঙ্কে থাকি সব সময়, কখন কি হয়ে যায় কোনো নিরাপত্তা নাই আর কি। আছে গুলি মারলে তো বেশি ডর লাগবে, ডরের হঠাৎ কে পড়িব। বাংলাদেশ সীমান্ত থেকে দৃশ্যমান আরাকান আর্মির বেশ কয়েকটি ক্যাম্প। তাদের ব্যাপারে সতর্ক বর্ডার গার্ড বাংলাদেশ বিজিবি। তবে আরাকান আর্মির সদস্যরা ভীষণ রকম বেপরোয়া আর উগ্র হওয়ায় তারা কোনো গুলি ছুড়লেও দ্বিপাক্ষিক চ্যানেলে তা নিয়ে কিছু করার সুযোগ নেই বাংলাদেশের। বাংলাদেশ মায়ানমার সীমান্ত ব্যবস্থাপনা যথেষ্ট জটিল আমি মনে করি। বর্তমানে যেহেতু একটা নন স্টেট অ্যাক্টর কাজ করছে, এখানে অবশ্যই একটা সমন্বিত এফোর্ট দরকার। সেটা সরকারের সর্বোচ্চ মহল থেকে শুরু করে যারা গ্রাউন্ড লেভেলে কাজ করছে, বিজিবি, স্থানীয় প্রশাসন, পুলিশ, সবার একটা সমন্বিত প্রচেষ্টা দরকার। রোহিঙ্গা সংকট আর ভূরাজনীতির জটিল সমীকরণে বাংলাদেশ মিয়ানমার সীমান্তের গুরুত্ব অনেক। তাই কৌশলগত এই অঞ্চল নিয়ে সরকারের সমন্বিত উদ্যোগ নেয়ার তাগিদ দিচ্ছেন অনেকেই। প্রতিবেশী মায়ানমারের রাখাইন রাজ্যে বিশেষ করে আরাকান আর্মির উত্থানের পর সীমান্ত ব্যবস্থাপনা অনেকখানি কঠিন হয়ে পড়েছে। ফলে ওপাশে যে ধরনের অস্থিরতা, বোমাবর্ষণ, গুলিবর্ষণ কিংবা মাইন বিস্ফোরণ, তার প্রত্যক্ষ প্রভাব পড়ছে বাংলাদেশের এই অংশের মানুষের উপর। আর তাই এই সীমান্ত ব্যবস্থাপনায় কি করা যায় মিয়ানমারের সাথে, সেটি সম্ভবত নতুন করে ভাবতে হবে বাংলাদেশকে। মাহফুজ মিশু, যমুনা নিউজ, নাইখাংছড়ি, বান্দরবান।